চণ্ড চলে গেছে। চণ্ডকে ছাড়া তার ভাই মুকুল অনেক মন খারাপ করেছে, কান্নাকাটি করছে। তার দাদাকে যে সে বড্ড ভালোবাসে। এখন সে তার দাইমার গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে বলছিল, যে বাঘ দাদাকে মেরেছে তাকে আমি বড় হয়ে নিশ্চয়ই মারব। তলোয়ারের এক চোটে তার মাথাটা কেটে তোমায় দিব, কেমন? দাই বললে, রানা সাহেব, আমি সেই বাঘটাকে ধরবার জন্য একটা দড়ি আর শক্ত ফাঁদ কালি বানিয়ে রেখেছি। বাঘটাকে কিছুতেই পালাতে দেওয়া হবে না। মুকুল খানিকক্ষণ চুপ করে বললে, আচ্ছা দাইমা, বাঘটা দেখতে কেমন? আমি তো বাঘ দেখিনি, আমি দেখে চিনতে পারবো তো? হ্যাঁ মহারানা, ঠিক চিনতে পারবে, নয়তো আমি তোমায় চিনিয়ে দেব। তোমার ওই মারোয়ারি দাদা মহাশয় আছে না, তার পেটটা মোটা, আর ঠিক তেমনি খোঁচা খোঁচা দাড়ি গোঁফও আছে তার, বুঝছো? তারপর দিন যখন সকালে দাই মুকুলকে রাজসভার সাজ পরিয়ে তার বুড়ো দাদার কাছে দিতে গেল, তার রণমল্ল পাকা গোফের চারা দিতে দিতে চোখ পাকিয়ে তার দিকে তাকিয়ে বললেন, দাই, বাঘ ধরবার ফাঁদ তৈরি করতে সময় লাগবে, সেজন্য আজ থেকে তোমাকে আমি ছুটি দিলাম। আমার দেশে এক ভালো দাই আছে, সেই রানীর কাজ করবে। তুমি বসে বসে ফাঁদ বাঁধো গিয়ে জঙ্গলে, ঠিক আছে? দাই তখন বলল, জো হুকুম বলে বড় একটা সেলাম রণমল্লকে দিয়ে মুকুলকে বললে, রানা সাহেব, বাঘটাকে চিনে রাখো, ঠিক তোমার বুড়ো দাদার মতো, দাড়ি আছে, গোঁফ আছে, অমনি পেটটাও মোটা আর বড় বড় দাঁত। সভাশুদ্ধ লোক মুখ টিপে হাসতে লাগলো। মুকুল দুই চোখে একটা ভয় নিয়ে রণমল্লের দিকে চেয়ে এক দৌড়ে দায়ের কোলে গিয়ে উঠল। দায় তখন তার মুখে চুমু খেয়ে বলে, বেটা, डरो मत, शेर को देखना, भागना कभी नहीं, तलवार की चोट काटले शीर। সভাশুদ্ধ লোকের মুখে হাসি চাপা থাকে না দেখে রণমল্ল কথাটা চাপা দেওয়ার জন্য তাড়াতাড়ি একটা কাষ্ঠ হাসি হেসে দায়ের পিঠ চাপড়ে এক হাতে জোড়া সোনার বালা দিয়ে দিলেন। তারপর বললেন, ভালো ভালো, আমি খুব খুশি হলাম। এমনই করে মুকুলকে সাহস দিবে, ঠিক আছে? যেন একদিন বাঘ শিকারে সে মজবুত করে ওঠে। আজ থেকে তোমার তলব আরও 10খানা তাঁখা বাড়িয়ে দিলাম। মুকুলজি বড় হওয়া পর্যন্ত তুমি তো তদারক করবে, আচ্ছা? সভাসদ লোক বুঝলে রণমল্লকে যদি কেউ জব্দ করতে পারে তবে সেটা দাই জব্দ করতে পারবে। আর রাজবাড়িতে তার মতো মুকুলের বন্ধুও তো আর কেউ নেই। মেবারের সমস্ত রাজপুত সর্দার যারা রানীর খাতিরে রণমল্লকেও ভয় করে, তারা অবশ্য একটাও কথা বলল না। তারা আজ দাইকে তার মনের সাহসের জন্য তারিফ না করেও পারল না। রণমল্ল সেদিন মাথা হেট করে রাজসভা থেকে বিদায় নিলেন। চণ্ডের ছোট ভাই রঘুবীর, কিন্তু মেবারের সবাই তার নাম দিয়েছিল রঘুদেব। রূপে গুণে তিনি সত্যিই ছিলেন দেবতাদের মতো। নগরের বাইরে রাজ্যের গোলমাল থেকে অনেক দূরে একখানি সুন্দর বাগান ঘেরা ছোটোখাটো পাথরের বাড়ি। তারই মধ্যে রঘুদেব একলা রাজার ছেলে হয়ে তপস্বীর মতো দিন দুঃখী কাঙাল নিয়ে থাকতেন। তার মুখের কথা, সে যেন ছোট বড় সবার মন গলিয়ে গানের মতো নিয়ে রাজ্যে প্রাণ বাজাত। রাজ্যে তার শত্রু ছিল না, এমনকি মহারানীর চণ্ডকেও দৃষ্টিতে দেখলেও তাকে অর্থাৎ রঘুদেবকে গুরুর মতো ভক্তি করতেন, ভাইয়ের মতো ভালোবাসা দিতেন। আর মুকুল, সে ছোটদার মুখে গল্প, তার সে বাগানের ফল পেড়ে বনভোজন, গাছের পাখিদের বাসার খুব কাছে গিয়ে তাদের ছোট ছোট ছানাগুলিদের খাইয়ে আসা, গাছের ছায়ায় বসে বাঁশের বাঁশিতে রাখাল ছেলেদের কাছ থেকে গান শেখা, এই সব আনন্দের কথা তো কখনোই ভুলে না। চণ্ড গিয়ে অবধি সে তার ছোটদার কাছে যাওয়ার জন্য রোজ কেঁদেছে। রানীর ইচ্ছে তাকে কিছুদিনের জন্য সেখানে পাঠিয়ে দেন, কিন্তু রণমল্ল কেবলই খালি বাধা দিচ্ছে। রানী একবার রঘুদেবকে রাজবাড়িতেই না হয় আনার কথা বললেন, কিন্তু তাতেও যে আপত্তি। শেষে একদিন রণমল স্পষ্টই বলে দিলেন, তার হুকুম ছাড়া রঘুদেবের সঙ্গে দেখা করা কিংবা তাকে এখানে আনানো কখনোই হবে না। রানীর সেই দিন চোখ ফুটল। তিনি বুঝলেন এই রাজ্যে তার আর কোনো হাত নেই। এই পাথরের রাজবাড়ি চারখানা দেয়ালের মতো, তিনি আর মুকুল দুজনেই বন্দী এখানে। ইতিমধ্যে হঠাৎ একদিন খবর এলো রঘুদেব মুকুলকে দেখতে নগরে আসছিলেন। হঠাৎই মারা পড়েছেন। দেশের লোক হাহাকার করে বলছে রণমল্লে তাকে বিষ দিয়ে খুন করেছে। সমস্ত মেবার তার মূর্তি ঘরে ঘরে রেখে পূজা করছে, আর মারোয়ারির শেয়াল রাজা তার দলবলকে
বদমাস চোর বলে অভিসম্পাত করছে। বুড়ি দাই রানীকে এসে বললেন, এখনই ভালো চাও তো চন্দ্রজিকে খবর পাঠাও, না হলে তোমার আর মুকুলের দশাও কোনদিন ওই রঘুদেবের মতোই হবে। কিন্তু তাকে খবর দেয় কে? যে চিঠি বইবে সে তো রণমল্লেরই লোক। আপনার লোক দিয়ে সে যে রাজ্যটাকে ভরিয়ে রেখেছে। তার চর রানীর অন্দরে অন্দরে ঘুরছে, তার অনুচর সর্দারদের বাসায় বাসায়, গ্রামে গ্রামে, প্রজাদের ঘরে ঘরে পর্যন্ত, পাঠশালায়, মন্দিরে, মঠে, সবাই। কে কোথায় কি করছে কি বলছে সব খবর পাচ্ছে সেই পেট মোটা মারোয়ারি রাজা রণমল্ল। সে যে ডাকাতদের সর্দার, চোরদের শিরোমণি। নগরের ফটকে ফটকে, কেল্লায় কেল্লায়, বুরুজে বুরুজে তার চেলারা সব থানা বসিয়ে পাহারা দিচ্ছে দিনরাত। রাগে ভয়ে দুঃখে রানীমা এবার অস্থির হয়ে পড়লেন। চারিদিকে যেন অন্ধকার দেখতে লাগলেন। চন্দ্রকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে যে কি একটা বড় ভুল করেছেন তিনি, আজ সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছেন তিনি। রানী বুড়ি দায়ে 2 পা জড়িয়ে কাঁদতে লাগলে বললেন, হায় হায় রে, আমার কি হবে? যে রানী একদিন তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন, আজ তাকে পায়ের কাছে জড়িয়ে কাঁদতে থেকে বুড়িরও চোখে জল এলো। সে রানীকে শান্ত করে বলল, আচ্ছা রানীমা, কেঁদো না, আমি খবর পাঠানোর ব্যবস্থা করছি। তুমি খুব সাবধানে কাজ করবে, ঠিক আছে? যেন আমাদের মনের কথা কেউ জানতে না পারে। তোমার বাপ শুনতে পেলে কিন্তু বড় বিপদ হবে। তার মুঠোর ভিতরে এখন সমস্ত রাজ্য। সে যদি গলা টিপে তোমার মুকুলকে মেরে ফেলে, তবে তবে কি হবে বলো তো? কেউ একটা কথা বলবে না। রানীর সঙ্গে কথা ঠিক করে দায় সেখানে বুড়ো রণমল্লটা সন্ধ্যাবেলা একলা ঘরে নিজের মতো মোটা একটা গেরদা ঠেস দিয়ে এক রাশ মোহর গুনে গুনে চটের থলিতে ভরে রাখছেন, ঠিক বড় বাজারের মারোয়ারি এক মহাজনের মতো। সেইখানে আস্তে আস্তে এসে উপস্থিত হলো দাই। দাইকে হঠাৎ আসতে দেখে বুড়ো মোহরগুলো 2 থাবায় কোলের কাছে টেনে নিয়ে বললেন, তবে তবে অসময় কি মনে করে? আগে সামান্য কাজ ছিল, যদি এখন ব্যস্ত থাকেন তো পরে আসবো ক্ষণ। রণমল্ল দাইকে একটু ভয়ই করতেন, ঠিক দপ্তরি যেমন মুনিপকে ভয় করে ঠিক তেমন। রাজ্যের সবাই রণমল্লের ভয়ে একদম চুপসে থাকে, কিন্তু রণমল্ল কাঁপেন দায়ের ভয়ে। তিনি তাড়াতাড়ি দাইকে বললেন, না না, আগে তোমার কাজটাই সেরে নি, বলো। দাই বললে, আগে মুকুলজের একটু ফরমাস আছে, তার কবুতর পালবার শখ হয়েছে, তাই হুজুরের কাছে দরবার করতে এসেছি। মুকুলজি পায়রা উড়াবেন? বলেই বুড়ো হো হো করে খানিকটা হেসে নিলেন। তারপর বললেন, তা ভালো তা ভালো, এসব শখ টক আবার ভালো বাবা। পায়রা ওড়ানো, ছাগল পালা, আমার এতে কোনো আপত্তি নেই। ঘোড়ায় চড়া, তলোয়ার খেলা, এগুলো ছাড়লেই বাবা বাঁচি। রাজার ছেলে, ওসব কেন বাবা? খাও দাও, ঘুরি ওড়াও, সুখে থাকো। দাই বলে ওঠে, আর রাজার ছেলের দাদা মহাশয় বুড়ো মারোয়ারি সিংহাসনে বসে কেবল মোহরের তারা বাঁধবে, এটাও বুঝি ভালো? ঠিক বলেছ দাই, আমি তোমার উপর বড্ড খুশি হয়েছি। মুকুলজিকে তুমি একরকম পায়রা আর ঘুড়ি দিয়ে ভুলে রাখো তো 2 বছর, তারপর দেখা যাবে এই সিংহাসন আমার কাছ থেকে কে কেড়ে নেয়। এই নাও। বলেই বুড়ো একটা মোহর অনেক কষ্টে থলি থেকে বের করে দায়ের হাতে দিলেন। দাই তখন হাত জোর করে বললেন, আপনার মোহর বাপু আপনার কাছে থাক, মুকুলজির কবুতর কিনবার তো আর পয়সার অভাব নেই, ও লাগবে না। হ্যাঁ, তা কি আর আমি জানি নে, তার মায়ের হাতে তো অনেক টাকা। তা যাও, তোমরাই তবে কবুতর জোড়ার দাম দিয়ে দিও, প্রজাদের খাজনা অনেক বাকি পড়েছে, এখন আমার হাতে একটি পয়সাও নেই। বলেই বুড়ো আবার টাকা গুনতে লাগলেন। দাই মস্ত একটা সেলাম ঠুকে সেখান থেকে চলে গেল। কেল্লার ছাদের এক কোণ পাথরের একটা টানা বারান্দার কার্নিশ খানিকটা ছায়া ফেলেছে। তার ওই তলায় একটা বাঁশের খাঁচায় 2টি পায়রা সকালবেলার দিকে চেয়ে গলা ফুলিয়ে চুপটি করে বসে আছে।
এখনই মুকুল এসে তাদের খাঁচাটি খুলে আকাশের আলোর মাঝে তাদের ছেড়ে দেবে। এই আনন্দে তাদের সাদা রঙের ডানা দুখানি যেন উলসে উঠছে মানে কি আমি জানি না। এমন সময় মহারানীর সঙ্গে দায় এসে পায়রা দুটির ডানার নিচে ছোট দুখানি চিঠি বেঁধে দিলেন। তারপর আস্তে আস্তে আবার খাঁচার দরজা বন্ধ করে চলে গেল। তখনও সূর্যের আলো পৃথিবীতে এসে পড়েনি। রাজকুমার মুকুল নরম বালিশের ওপরে মাথাটি রেখে একটি হাত পূবের জানলার দিকে ছড়িয়ে ঘুমিয়ে আছে, মুঠোয় একটা কাগজ। রানী এসে তার ঘুম ভাঙিয়ে কোলে করে দাইয়ের কাছে দিয়ে আসলেন। তারপর বললেন, তুই এখনো ঘুমোচ্ছিস? বেলা হয়েছে। কখন আর তোর দাদার কাছে পায়রার গলায় বেঁধে চিঠি পাঠাবি বলতো? মুকুল কোনো কথা না বলে দাইকে টানতে টানতে এক ছুটে ছাদে উপস্থিত হয়। দাই হাঁপাতে হাঁপাতে বলে, মুকুলজি, তুমি বলেছিলে না চিঠি লিখে রাখবে? কই? মুকুল হাতের মুঠো খুলে দেখালে সেই হিজিবিজি লেখা কাগজখানি। দাই কাগজটি এপিট ওপিট করে পাল্টে বলে, বহুত আচ্ছা। চিঠি পড়ো তো দেখি কুমার সাহেব, কি লিখেছো তুমি? মুকুল জানতো কেমন করে চিঠি পড়তে হয়, তাই সে গম্ভীর করে আরম্ভ করলো, দাদা, আমি তোমার ছোট ভাই, তোমার জন্য কাঁদছি। একবার এসো দাদা, খুব খেলা হবে। কবুতর দুটো চিঠি নিয়ে যাচ্ছে, জবাব দিও। এদের ছানা হলে তোমায় একটা দেব। আমি খুব ভালো আছি। ইতি তোমার মুকুল, তোমার ছোট ভাই। পুনশ্চ মার দাই তোমার জন্য খালি কাঁদে। চিঠি যেমন হতে হয় বলে দাই কাগজখানা নিয়ে বেশ করে মুড়ে বললেন, তবে এখন দাদাকে চিঠিখানা পাঠাতে চাও তো বলো। এইবার মুকুল মুশকিলে পড়ল। বড় দাদা আর ছোট দাদা, দুই দাদার মধ্যে বেছে নেওয়া তো খুবই শক্ত। দুজনকেই সে সমান ভালোবাসে, দুজনকেই চিঠি লিখতে চাই, দুজনকেই ডেকে পাঠাতে চাই। কিন্তু চিঠি তার একখানি তো। ভাবনায় তার মুখটা শুকিয়ে গেল। তখন রানী আস্তে আস্তে তাকে কোলের কাছে টেনে বললেন, এক কাজ কর বাবা, আধখানা চিঠি বড়দাকে দে, আধখানা ছোটদাকে দে। তাই হলো। প্রথম টুকরো ছোট দাদার আর বাকি টুকরোটুকু বড় দাদার জন্য ছিঁড়ে মুকুল দায়ের হাতে দিল। সাদা ডানা দুই পায়রা সেই দুই টুকরো কাগজ গলায় বেঁধে আকাশে উড়ল। ডানার তলায় লুকানো রইল তাদের মহাবিপদ থেকে উদ্ধার করার জন্য চণ্ডের কাছে রানী আর দাইয়ের দুইখানি চিঠি। সোনা মাখানো মেঘের ওপর দিয়ে চলেছে দুই পাখি। ছোট বড় দুজনের ডাক বয়ে সূর্যের আভা আকাশ রাঙিয়ে তাদের দুজোড়া ডানার পলকে এসে ঠেকেছে সাদা পালে হাওয়ার মতো। চিতরের কেল্লার বন্দি অসহায় মুকুল আর তার মায়ের ডাক সকালে সোনায় মাখা দুপুরের রোদে পোড়া সন্ধ্যার মেঘে আর আলোয় চিত্র বিচিত্র দিনের মধ্য দিয়ে রাত্রির নীল গোলা অন্ধকারের আকাশ পার হয়ে সেদিন মান্ডুর কেল্লায় চণ্ডের কাছে এসে পৌঁছালো। সেদিন চণ্ড সব দুঃখ কষ্ট অপমান ভুলে অনেক দিনে কোণে রাঙা তলোয়ার আর একবার কোমরে বেঁধে উঠে দাঁড়ালেন। আজ 3 দিন ধরে একটা প্রকাণ্ড ঝড় রাজস্থানের ওপর দিয়ে বয়ে চলেছে। তারই মধ্যে একবার সকালে সন্ধ্যায় সূর্যদেব দেখা দিচ্ছেন যেন রক্তমূর্তি হয়ে। চণ্ড যখন চিতর ছেড়ে চলে আসেন তখন 300 ভিল তার সঙ্গে তীরধনুক নিয়ে বেরিয়ে এসেছিল। আজ তারা চণ্ডের হুকুম নিয়ে চিতরে আবার ফিরেছে, ঝড় ঝন বিদ্যুতের মধ্যে দিয়েই। চিতর থেকে খানিকটা দূরে গৌসুন্দনগর, পাহাড়ের ওপর দিয়ে মজবুত কেল্লা আর তাকেই ঘিরে ছোট ছোট বাড়ি। পাহাড়ের নিচে অনেকখানি ঘন বন, তার মধ্য দিয়ে ছোট ছোট নদী বয়ে চলেছে। এই বনে চণ্ড তার দলবল নিয়ে লুকিয়েছিলেন। কথা ঠিক হলো এমন যে মহারানী সুন্দেশ্বরীর পূজা দেওয়ার সময় ছল করে মুকুলজিকে নিয়ে এইখানে আসবেন এবং দিওয়ালির দিন চণ্ডের সঙ্গে মিলবেন। এদিকে চণ্ডের অনুচর যত ভিল মেবারের গ্রামে গ্রামে ঘুরে রটিয়ে দিয়েছে। রণমল্ল মুকুলজিকে মেরে ফেলেছে। লোক সব গ্রামে গ্রামে মাঠে ঘাটে এই গুজব শুনে একেবারে ক্ষেপে ওঠে। লাঠি তলোয়ার তীর ধনুক নিয়ে চিতরের দিকে দল বেঁধে চলে যাচ্ছে একসাথে। যদি একথা সত্যি হয় তবে পেট মোটা মারোয়ারের রাজা রণমল্লকে আর আস্ত রাখবে না কেউ। রণমল্ল এই খবর পেয়ে ভয়ে যে কাঁপতে শুরু করেছেন, কি করে উপায় করবেন কিছুই ভেবে পাচ্ছেন না। সেই সময় একদিন দাই এসে তাকে বললেন, হুজুরের মেজাজ বোধ হয় ভালো না। একটা খবর শুনে আমারও ভয়ে গা হাত পা কাঁপছে। শুনেছেন তো হুজুর, এই দেশের লোক রানা মুকুলকে দেখবার জন্য লাঠি সোটা নিয়ে এদিকে আসছে যে।
রণমল্ল খবরটা খুব ভালো করেই শুনেছিলেন, তবুও দাইকে বললেন, যাও যাও, মারোয়ারের রাজা মেবারের এখনকার সর্বে সর্বা, 2-10 গজ আর লাঠির ভয় কাঁপে না, বুঝছ? আর কোনো খবর থাকে তো বলো শুনি। দাই তখন চুপি চুপি বললেন, এবারে যে দল আসছে মহারাজ, বড় শক্ত দল। মেবারের রাজপুতকে আপনি চেনেন না, এই বেলা যা হয় উপায় করুন। রণমল্ল শুনে ভয়ে কাবু হয়ে গেলেন একদম, কিন্তু মুখে সাহস দেখিয়ে বললেন, কি উপায় করতে হবে শুনি? দাই বললে, মুকুলজিকে একবার গ্রামে গ্রামে শিকার খেলবার জন্য পাঠিয়ে দিন। লোকে দেখুক তাদের রানা বেশ সুখেই আছে, বেঁচেও আছে, আর খেলেও বেড়াচ্ছে। তাহলে তারা ঠান্ডা হবে, আর আপনাকে বিরক্ত করতে আসবে না। রণমল্ল খানিকক্ষণ ভাবলেন, গম্ভীর হয়ে বললেন তারপর, পরামর্শ তুমি মন্দ দাওনি, কিন্তু হাতিয়ার বেঁধে গ্রামে গ্রামে শিকার খেলে বেড়ানো তো ভালো হতে পারে না। শিকার থেকে লড়াই বাড়তে কতক্ষণ? অন্য কিছু উপায় থাকে তো বলো। তবে রানীমার মুকুলজিকে পালকি চড়িয়ে গ্রামে গ্রামে দেবতাদের পুজো দেবার জন্য পাঠিয়ে দিন, কাজ একই হবে। এই পরামর্শটা এবার মনোমতো হলো। দাই রানী আর মুকুলজিকে পালকিতে চড়িয়ে চিতরের কেল্লা পার করে দিল। যাওয়ার সময় মুকুল বললে, দাইমা তুমি যাবে না? দাইমা তখন বলল, না, বাঘ ধরার সেই ফাঁদটা শেষ করে তবে আমি তোমার কাছে যাব। বলেই তাই চিতরের কেল্লায় ফিরে আসলো। এই পর্বেও হবে না, অনেক বড়। আমাদের বুদ্ধিমতী দাইমা কি ফাঁদ পেতেছে? মুকুল কি বাঁচবে? দেখা যাক আগামী পর্বে কি হয়।